আসসালামু আলাইকুম। স্কুল ম্যাথমেটিক্সে তোমাদেরকে স্বাগতম। আমি জান্নাতুল ফেরদৌস হুমায়রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছি। আজকে আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের সমাস নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটি শুরু করি। তো আজকে আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস নিয়ে। বিগত ক্লাসে আমি তোমাদের সাথে কর্মধারয় এবং দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কিন্তু তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। যারা আগের ক্লাসটি দেখোনি, সমাস সম্পর্কে প্রথম থেকে ক্লাস করতে চাও, তারা কিন্তু আগের ক্লাসটি দেখে নিতে পারো। তাহলে তৎপুরুষ সমাস, চলো আমরা পড়াটা শুরু করি। আজকের ক্লাসে আমরা শুধু তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। তো দেখো, তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা যদি আমরা দেখি, তাহলে সংজ্ঞাতে কি বলা হয়েছে? পূর্ব পদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। ঠিক আছে? আচ্ছা, যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ পায়, আমরা কিন্তু বিগত ক্লাসে পূর্বপদ, তারপরে হচ্ছে পরপদ, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে? আমরা কিন্তু বিগত ক্লাসে আলোচনা করেছিলাম যে পূর্বপদ কি, তারপরে হচ্ছে পরপদ কি, এগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো পূর্বপদ কোনটা? আমাদের ব্যাস বাক্যের যে প্রথম যে পদটা, সেটা হচ্ছে কি? পূর্বপদ। যেটা আগে আছে সেটা পূর্বপদ, আর যেটা পরে থাকবে, শেষে থাকে, সেটা হচ্ছে পরপদ, বা পরপদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে উত্তরপদ। তো যাই হোক, যে এই পূর্বপদ এবং এই পূর্বপদের বিভক্তির লোপ পেয়ে যে সমাস হয় এবং পরপদের অর্থটাই প্রধানভাবে বুঝায়, সেটাই হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস। চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝি। ধরো এখানে আমি লিখলাম বিপদাপন্ন। ঠিক আছে? বিপদাপন্ন। বিপদাপন্ন এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি, তাহলে আমরা কি লিখবো? লিখবো হচ্ছে বিপদকে আপন্ন। ঠিক আছে? বিপদকে আপন্ন। তাহলে হয়ে গেল আমাদের বিপদাপন্ন, বিপদকে আপন্ন। বিপদ দিয়ে আমরা একটা কি দিয়েছি? একটা বিভক্তি দিয়েছি, কে। বিপদ লিখে আমরা একটা কে বিভক্তি দিয়েছি, তারপর আপন্ন। ঠিক আছে? তার মানে কি হলো? বিপদকে আপন্ন মানে বিপদাপন্ন। তাহলে দেখো যে এখানে একটা কে বিভক্তি হচ্ছে, তাহলে আমাদের এখানে একটা বিভক্তি আসছে এবং পরপদের অর্থই হচ্ছে প্রধানভাবে প্রতীয়মান হবে, বা প্রধানভাবে পরপদের অর্থটাই বুঝাবে। তাহলে সেটাই বোঝানো হচ্ছে যে তখন হয়ে যাবে তৎপুরুষ সমাস। এখন দেখো, তৎপুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয়া এবং দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে, আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নাম করা হয়। এই যে বিপদ, এর সাথে যে আমি কে বিভক্তিটা যুক্ত করেছি, বিপদ হচ্ছে, এটা হচ্ছে আমাদের পূর্বপদ। যারা আগের ক্লাসটি করেছো তারা পূর্বপদ পরপদ জানো। তো বিপদ হচ্ছে কি? বিপদ হচ্ছে পূর্বপদ। আর আপন্ন, বিপদ হচ্ছে কি? পূর্বপদ। আর আপন্ন হচ্ছে কি? আপন্ন হচ্ছে পরপদ। তাহলে এই যে পূর্বপদের সাথে আমি কিন্তু এই কে বিভক্তিটা যুক্ত করেছি, পূর্বপদের সাথে আমি এই বিভক্তিটা যুক্ত করেছি। এখন এই কে বিভক্তিটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি, তাই আমরা এই কে বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, এই কে বিভক্তির নাম অনুসারে এই তৎপুরুষ সমাসটাকে কিন্তু নাম দেব কি? এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আমরা এটাকে বলবো দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তাহলে আমরা দেখতে পেলাম যে বিভক্তির নামানুসারে কিন্তু সমাসের নামকরণ করা হচ্ছে, যে এখানে দ্বিতীয়া বিভক্তি যুক্ত হয়েছে পূর্বপদের সাথে দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়েছে, তাই এই সমাসটার নাম হয়ে যাবে কি? দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এখানে কিন্তু শুধু যে দ্বিতীয় বিভক্তি যুক্ত হবে তা না, দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি, যে কোনো বিভক্তি যুক্ত হতে পারে তৎপুরুষ সমাসে। তাহলে আমরা জানলাম কি? তৎপুরুষ সমাসে বিভক্তি যুক্ত হয় এবং সেটা দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত সবগুলো কিন্তু বিভক্তি যে কোনো একটা থাকতে পারে। তখন আমরা বুঝে নিব কি এটা তৎপুরুষ সমাস, এবং যে বিভক্তিটা থাকবে পূর্বপদে, সেই বিভক্তির নামানুসারে আমরা সেই সমাসটার নাম দিব। যে যদি দ্বিতীয়া বিভক্তি যুক্ত থাকে আমরা দিব দ্বিতীয়া তৎপুরুষ সমাস, তৃতীয়া বিভক্তি যুক্ত থাকলে তৃতীয়া তৎপুরুষ সমাস, এভাবে করে আমরা সমাসটার নামকরণ করব। তাহলে বোঝা গেল তৎপুরুষ সমাসের প্রাথমিক সংজ্ঞাটা, এবং এখানে আসলে কিভাবে এই সমাসটা হচ্ছে
যেমন বিপদাপন্ন উদাহরণ দিয়ে আমরা বুঝলাম যে বিপদকে আপন্ন, এটা একটা তৎপুরুষ সমাস এবং সেই সাথে এখানে একটা কে বিভক্তি রয়েছে যেটা দ্বিতীয়া বিভক্তি, তাই এই আমাদের উদাহরণটা আমরা আসলে কোথা থেকে পেলাম? দ্বিতীয়া তৎপুরুষ সমাসের এটা উদাহরণ। এরপরে দেখো যে আমাদের আসলে তৎপুরুষ সমাস পড়তে হলে কিন্তু বিভক্তিটা জানতে হবে। বিভক্তি না জানলে আমরা তৎপুরুষ সমাসটা ভালো করে আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে দেখো যে প্রথমা বিভক্তি কি কি আছে, বহুবচনে, একবচনে, দ্বিতীয়াতে কি কি আছে এবং তৃতীয়াতে কি আছে, এগুলো তোমরা একটু পড়ে ভালো করে জেনে নিবে। যেমন প্রথমাতে দেখো, প্রথমা আমাদের এখানে লাগবে না, আমাদের দ্বিতীয় বিভক্তি থেকে হচ্ছে তৎপুরুষ সমাসে হচ্ছে। তো চলো আমরা দ্বিতীয় বিভক্তি থেকে দেখি যেখানে কি আছে। শূন্য বিভক্তি অ, কে, রে, এরে, এ, অ, তে। আবার বহু বচনে কি দিগে, দিককে, দিগেরে, দের। তৃতীয়াতে আছে কি শূন্য অ, এ, তে, দ্বারা, দিয়া, দিয়ে, তারপর কর্তৃক। আর এখানে বহু বচনে কি আছে? দিগের, দিয়া, দের, দিয়া, দিগকে, দ্বারা, দিগ কর্তৃক, গুলির দ্বারা, গুলিকে দিয়ে, গুলি দিয়ে, গুলি কর্তৃক, দের দিয়ে। ওকে, এরপরে কি আছে দেখো চতুর্থীতে। চতুর্থী আসলে দ্বিতীয়ার অনুরূপ, দ্বিতীয়ার অনুরূপ হবে চতুর্থী। বহুবচন এবং একবচন সবগুলোই হচ্ছে চতুর্থী কিন্তু দ্বিতীয়ার অনুরূপ। দ্বিতীয়াতে আমরা যেরকম পেয়েছি সেটাই হবে আমাদের চতুর্থী বিভক্তিতে। পঞ্চমী বিভক্তিতে কি পাচ্ছি? এ, এর উচ্চারণ এ, অ হতে পারে, হইতে, থেকে, চে, হতে। আর এখানে বহুবচনে দিগ হইতে, দের হইতে, দিগের চেয়ে, গুলি হইতে, গুলির চেয়ে, দের হতে, দের থেকে, দের চেয়ে। ষষ্ঠী হচ্ছে র, এর, দিগের, দের, গুলির, গণের, গুলোর বহুবচনে। আর সপ্তমী এ, তে, এতে, দিগে, দিগেতে, গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলোর আর মধ্যে, আর গুলোতে। তো আমাদের কিন্তু বিভক্তিগুলো ভালো করে মুখস্থ করে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা কোন বিভক্তি তৎপুরুষ সমাসে যুক্ত হচ্ছে। আর যদি আমরা এই বিভক্তি আইডেন্টিফাই করতে না পারি, বিভক্তি শনাক্ত করতে না পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোন তৎপুরুষ সমাসটা হচ্ছে, দ্বিতীয়া হচ্ছে, তৃতীয়া হচ্ছে, চতুর্থী হচ্ছে, পঞ্চমী হচ্ছে। আমরা কোনোটাই আইডেন্টিফাই করতে পারবো না। তাই বিভক্তি তোমরা ভালো করে মুখস্থ করে নিবে। এরপরে দেখো তৎপুরুষ সমাসের প্রকারভেদ। তো তৎপুরুষ সমাস আসলে 9 প্রকার। তৎপুরুষ সমাস কয় প্রকার? তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। তো কি কি 9 প্রকার? প্রথমা বিভক্তি হয় না, এটা আগেই বলা হয়েছে। তো দ্বিতীয়, এখানে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস, তারপর হচ্ছে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নয়, উপপদ তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস। তাহলে কি কি তৎপুরুষ সমাস এখানে আমরা পাচ্ছি? এখানে আমরা তৎপুরুষ সমাস পাচ্ছি হচ্ছে নয়, প্রথমে পাচ্ছি দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠ, সপ্তমী, নয়, উপপদ এবং অলুক তৎপুরুষ সমাস। তাহলে আমরা পাচ্ছি এখানে 9 প্রকারের তৎপুরুষ সমাস। তাহলে আমাদের এটা মুখস্থ করে রাখা লাগবে যে কি কি তৎপুরুষ সমাস রয়েছে, এটার প্রকারভেদ গুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। মুখস্থ করা খুবই সহজ। দ্বিতীয়া, প্রথমা হবে না, দ্বিতীয়া থেকে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই পর্যন্ত তো আমরা পারলাম, সপ্তমী পর্যন্ত। এরপর কি যে উপপদ, নয় উপপদ, তারপর হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। এরপরে দেখো যে দ্বিতীয় তৎপুরুষ সমাসের সংজ্ঞা কি। যে দ্বিতীয় তৎপুরুষ সমাস এটি হচ্ছে কি পূর্ব পদের দ্বিতীয় বিভক্তি কেরে ইত্যাদি। শুধু কেরে যে হবে তা না, অন্য যে দ্বিতীয় বিভক্তি রয়েছে সেগুলো হতে পারে। কেরে ইত্যাদি লোপ হয়ে যে সমাস হয় তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। তাহলে কি পূর্ব পদে দ্বিতীয় বিভক্তি যদি কেরে লোপ পায় তাহলে আমরা বুঝবো এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন কি উদাহরণ দেখি আমরা, যে দুঃখকে প্রাপ্ত, এটা হয়ে যাবে দুঃখ প্রাপ্ত। এই যে এখানে আমাদের পূর্বপদ, এটা আমাদের পরপদ। তাহলে পূর্ব পদের যে একটা কোনো বিভক্তি আমরা দেখতে পাচ্ছি না, এখানে পূর্ব পদে আমরা কোনো বিভক্তি দেখতে পাচ্ছি না। এই যে আমাদের যে ব্যাস বাক্যে যে আমাদের একটা কে বিভক্তি ছিল সেটা কিন্তু পূর্বপদ, সেটা কিন্তু আমাদের সমস্ত পদে এসে সেটা কিন্তু নাই, তাহলে লোপ পেয়েছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু এই বিভক্তিটা দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে, তাই আমরা বলতে পারি এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। একইভাবে উদাহরণ আমরা যদি দেখি, বিপদকে আপন্ন। বিপদকে আপন্ন মানে হচ্ছে কি বিপদাপন্ন, যেটা আমরা প্রথমেই উদাহরণের সাহায্যে তৎপুরুষ সমাসের আমরা সংজ্ঞাতে জেনেছি যে এটা বিপদকে আপন্ন। এখানে আমাদের কি পূর্বপদ এবং পরপদ, পূর্ব পদে কিন্তু কোনো বিভক্তি যুক্ত আমরা পাচ্ছি না, তাই আমরা বুঝতে পারছি কি তৎপুরুষ সমাস। এবং কোন বিভক্তি লোপ পেয়েছে?
কে বিভক্তি লোপ পেয়েছে, কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, তাই এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এভাবে করে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে দেখো যে ব্যাপ্তি অর্থেও দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। চিরকাল ব্যাপিয়া সুখ চিরসুখী, ব্যাপ্তি অর্থেও কি হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস হচ্ছে। ব্যাপ্তি মানে কি ধারা বা চলমান একটা ধারা বুঝাচ্ছে, সে অর্থেও কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। যেমন একটা উদাহরণ এখানে আছে যে চিরকাল ব্যাপিয়া সুখী, এটা হচ্ছে চিরসুখী। এই যে ব্যাপিয়া, এই ব্যাপিয়া দ্বারাই কিন্তু বোঝাচ্ছে কি ব্যাপ্তি। তাহলে এই ব্যাপ্তি অর্থে কিন্তু এটা আমাদের চিরসুখী, এটার এক্সাম্পলটা এই উদাহরণটা কিসের দ্বিতীয় তৎপুরুষ সমাসের। এরপরে দেখো এরকম গা ঢাকা, রথ দেখা, বীজ বোনা, ভাত রাধা, ছেলে ভুলানো ছড়া, নোভেল পড়া ইত্যাদিও কিন্তু আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস। একইভাবে এখানে দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়েছে, তাই এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন এখানে দেখো আমি লাল রং দিয়ে কিছু লাইন লিখেছি, কিছু জিনিস লাল রঙের আছে। এই উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো তোমরা ভালো করে বুঝে মুখস্থ করে যাবা যাতে পরীক্ষায় এগুলো তোমরা পারো। তাহলে দুঃখপ্রাপ্ত, তারপর চিরসুখী, রথ দেখা, ভাত রাধা, ছেলে ভুলানো ছড়া, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো কি, এগুলো হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপরে দেখো যে তৃতীয় তৎপুরুষ সমাস কাকে বলে। তৃতীয় তৎপুরুষ সমাস কি পূর্ব পদে তৃতীয় বিভক্তির দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি লোপে যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। তাহলে এটাও একই রকমই দ্বিতীয়ার মতোই, কিন্তু এখানে তৃতীয় বিভক্তি থাকবে শুধু। পূর্ব পদে তৃতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তিগুলো কি দ্বারা, দিয়া, কর্তৃক। দ্বারা, দিয়া, কর্তৃক এই শব্দগুলো, এই বিভক্তিগুলো যদি পূর্ব পদের পরে থাকে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে এখানের উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া সমান সমান মন গড়া। তারপর শ্রম দ্বারা লব্ধ, তাহলে হচ্ছে শ্রমলব্ধ। মধু দিয়ে মাখা, মধু মাখা। তাহলে এখানে কিন্তু আমরা দ্বারা দিয়ে কর্তৃক পাচ্ছি, তার মানে আমরা বুঝতে পারছি এগুলো তৃতীয় বিভক্তি, আর তৃতীয় বিভক্তি যুক্ত হয়েছে পূর্ব পদে, তাই বলা হচ্ছে কি এটা তৃতীয় তৎপুরুষ সমাস। আর এখানে যে লাল রং দিয়ে যেগুলো আমি লিখে দিয়েছি লাইনগুলো, মন দিয়ে পড়া, মন গড়া, শ্রম দ্বারা লব্ধ, শ্রমলব্ধ, এগুলো তোমরা ভালো করে পরীক্ষার জন্য পড়বে, এগুলো ইম্পর্টেন্ট। এরপর দেখো উন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলেও তৃতীয় তৎপুরুষ সমাস হয়। উন, হীন, শূন্য এগুলো উত্তর পদে হলেও তৃতীয় তৎপুরুষ সমাস হবে। পূর্ব পদে কিন্তু দ্বারা, দিয়া, কর্তৃক থাকলে আমরা বুঝলাম যে তৃতীয় তৎপুরুষ সমাস। হ্যাঁ, তৃতীয় তৎপুরুষ সমাস, এই তৃতীয় বিভক্তিগুলো যদি যুক্ত থাকে পূর্ব পদে তাহলে সেগুলো তৃতীয় তৎপুরুষ সমাস হবেই। তার সাথে আবার যদি উন, হীন, শূন্য এগুলো উত্তর পদে থাকে তারপরও আমাদের বুঝতে হবে এটা তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন কি উদাহরণ দেখো যে এক দ্বারা উন, এক একন, মানে কি এখানে উন মানে বুঝাচ্ছে কম, উন মানে বুঝাচ্ছে কি কম, ঠিক আছে, উন মানে বুঝাচ্ছে কম, উন মানে বুঝাচ্ছে কি কম, ঠিক আছে। বিদ্যা দ্বারাহীন, বিদ্যাহীন, বিদ্যা দ্বারাহীন, বিদ্যাহীন। আর এখানে কিন্তু এই যে উনটা কোথায় পাচ্ছি আমরা, কিন্তু পরপদে পাচ্ছি, পরপদের পরে পাচ্ছি, পরপদের সাথে পাচ্ছি। তাহলে এখানে বলা হয়েছে যে পরপদের থাকলেও কিন্তু আমাদের সেটা বুঝতে হবে তৃতীয় বিভক্তির তৃতীয় তৎপুরুষ সমাস। পরপদে উন, হীন, শূন্য এই শব্দগুলো থাকলে আমাদের বুঝতে হবে এগুলো তৃতীয় তৎপুরুষ সমাস। এরপরে দেখো যে বিদ্যা দ্বারাহীন, বিদ্যাহীন, জ্ঞান দ্বারা পূর্ণ, জ্ঞান শূন্য, জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য। তাহলে এই যে দ্বারা কিন্তু এখানে আছে, আর এখানে হচ্ছে কি এখানেও আছে 5 দ্বারা কম সমান সমান 5 কম, ঠিক আছে, এখানে সমান সমান হবে। তাহলে এখানে কিন্তু আবার দ্বারা দিয়ে আছে, দ্বারা দিয়ে কর্তৃক থাকলে তো আমরা বুঝবোই যে এটা তৃতীয় তৎপুরুষ সমাস। সেই সাথে কিন্তু উনহীন শূন্যটাও আমাদের মনে রাখতে হবে যে উনহীন শূন্য হলেও তৃতীয় তৎপুরুষ সমাস হবে। আর যেটা পূর্ব পদে না উত্তর পদ বা পরপদে থাকবে। উত্তর পদ বলা হয়েছে তার মানে আমাদের বুঝে নিতে হবে এটা পরপদ, পরপদের অপর নাম উত্তর পদ। আর এই লাল রঙের হচ্ছে লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট, তাই এটা তোমরা ভালো করে শিখে নিবে এবং মনে রাখবে যাতে পরীক্ষায় আসলে পারো। উপকরণবাচক বিশেষ্য পদ পূর্ব পদে বসলেও তৃতীয় তৎপুরুষ সমাস হয়। আচ্ছা, এখানে কি বলা হয়েছে উপকরণবাচক বিশেষ্য পদ যদি পূর্ব পদে বসে সেক্ষেত্রেও কিন্তু তৃতীয় তৎপুরুষ সমাস হবে। যথা কি স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণমণ্ডিত, এরূপ হীরক দ্বারা খচিত, হীরক খচিত, ঠিক আছে, হীরক খচিত আমাদের পড়তে হবে। চন্দন চর্চিত, রত্ন শোভিত ইত্যাদি।
তাহলে এখানে কি দেখো, উপকরণ বাচক বিশেষ্য পদ পূর্ব পদে বসলেও এই কি স্বর্ণ, স্বর্ণ হচ্ছে কি উপকরণ বাচক বিশেষ্য পদ, উপকরণ বাচক বাচক বিশেষ্য পদ, এটা কি পূর্ব পদে বসেছে। প্রথম পদটা আমরা জানি এটা পূর্ব পদ, তাহলে পূর্ব পদে বসেছে। এক্ষেত্রেও কিন্তু তৃতীয়া তৎপুরুষ সমাস হবে, তৃতীয়া তৎপুরুষ সমাস কিন্তু হবে। তাহলে তৃতীয়া তৎপুরুষ সমাসের আমরা দুইটা আলাদা নিয়ম জানলাম, দুইটা আলাদা নিয়ম জানলাম। এবং যেটা হচ্ছে সাধারণ নিয়ম কি, যে পূর্ব পদে তৃতীয়া বিভক্তি যুক্ত থাকলে আমরা বুঝতে পারবো সেটা তৃতীয়া তৎপুরুষ সমাস। এর সাথে আমাদের এই নিয়মগুলো ভালো করে মুখস্থ করে রাখতে হবে। আর এই উদাহরণগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মুখস্থ করে ফেলবা। এরপরে দেখো যে চতুর্থী তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা কি দেখো, একইভাবে যে পূর্ব পদে চতুর্থী বিভক্তি, চতুর্থী বিভক্তি গুলো কি কি, কে, জন্য, নিমিত্ত, কে, জন্য, নিমিত্ত ইত্যাদি লোপে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন দেখো, গুরুকে ভক্তি, গুরু ভক্তি, আরামের জন্য কে দ্বারা, আরাম কে দ্বারা। তাহলে কি ছিল এখানে, আরাম, আরামের জন্য, জন্য, জন্য কথাটা এখানে ছিল। তারপর হচ্ছে গুরুকে ভক্তি, গুরু ভক্তি, ঠিক আছে। এখানে কে, এখানেও কিন্তু কে আছে, কে আছে, তাই আমরা বুঝবো কি এটা চতুর্থী বিভক্তি যুক্ত আছে এবং এটা চতুর্থী তৎপুরুষ সমাস। এরপর বসতের নিমিত্ত বাড়ি, বসত বাড়ি। তাহলে এখানে কিন্তু এই যে আমরা এই নিমিত্ত কথাটা পাচ্ছি, ঠিক আছে। তার জন্য আমরা বুঝলাম কি এটা চতুর্থী তৎপুরুষ সমাস। বিয়ের জন্য পাগল, এই যে জন্য কথাটা পাচ্ছি, বিয়ে পাগলা, এখন বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা ইত্যাদি। এরূপ ছাত্রাবাস, আচ্ছা, ডাক মাসুল, চোষ কাগজ, শিশু মঙ্গল, মুসাফির খানা, হজ যাত্রা, মাল গুদাম, রান্নাঘর, মাপ কাঠি, বালিকা বিদ্যালয়, পাগলা গারদ, এগুলো কিন্তু একইভাবে চতুর্থী তৎপুরুষ সমাসে গঠিত হচ্ছে। এবং এক্ষেত্রে যে লাল রংগুলো দিয়ে আমি যে লাইনগুলো লিখেছি, যে শব্দগুলো লিখেছি, সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, সেগুলো ভালো করে মুখস্থ করে পরীক্ষায় যেতে হবে। এরপরে দেখো চতুর্থী তৎপুরুষ সমাস খুবই সহজে চতুর্থী বিভক্তি পূর্ব পদে যুক্ত থাকবে এবং উত্তর সমস্ত পদে কিছুটা লোপ পেলে আমরা বুঝবো যে চতুর্থী তৎপুরুষ সমাস। আর পঞ্চমী তৎপুরুষ সমাস কি, যে পঞ্চমী বিভক্তি পূর্ব পদে যুক্ত থাকবে। পঞ্চমী বিভক্তি গুলো কি কি, হতে থেকে, ঠিক আছে, হতে থেকে ইত্যাদি লোপে যে তৎপুরুষ সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। উদাহরণ দেখি আমরা, যে খাঁচা থেকে ছাড়া, এটা হবে কি খাঁচা ছাড়া। বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত। থেকে আছে, ঠিক আছে, থেকে, হতে, এই কথাগুলো থাকলে আমরা বুঝবো পঞ্চমী তৎপুরুষ সমাস, পঞ্চমী বিভক্তি। এগুলো হচ্ছে আমাদের এই বিলাত থেকে ফেরত, এটা ইম্পর্টেন্ট। তারপরে কি সাধারণ, চ্যুত, আগত, ভীত, সাধারণত, চ্যুত, আগত, ভীত। তারপরে হচ্ছে গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট ইত্যাদি পরপদের সঙ্গে যুক্ত থাকলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। এখানে কিন্তু আমরা একটা ভিন্ন নিয়ম দেখতে পাচ্ছি, যে এই কথাগুলো চ্যুত, তারপরে হচ্ছে আগত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট, এই কথাগুলো যদি পরপদের সঙ্গে যুক্ত থাকে, পূর্ব পদ না, পরপদের সঙ্গে যুক্ত থাকে, তাহলেও কিন্তু পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। যেমন কি স্কুল থেকে পালানো, ঠিক আছে, এখানে থেকে আছে, তাহলে আমরা বুঝলাম যে থেকে আছে, তার মানে পঞ্চমী তৎপুরুষ সমাস, থেকে আছে পঞ্চমী তৎপুরুষ সমাস। তারপরে হচ্ছে কি এরকম আরো অনেক উদাহরণ আছে, যেমন বোটা খসা, বোটা থেকে খসা। তারপর হচ্ছে আগাগোড়া, সাপ মুক্ত, সাপ হইতে মুক্ত বা সাপ থেকে মুক্ত। কোন কোন সময় পঞ্চমী তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে এর চেয়ে ইত্যাদি অনুসর্গের ব্যবহার হয়ে থাকে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চমী তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে কিন্তু এর চেয়ে ইত্যাদি অনুসর্গের ব্যবহার হয়। আমরা কিন্তু পঞ্চমী তৎপুরুষ সমাসে অনুসর্গের ব্যবহারটা দেখতে পাবো। যেমন কি পরাণের চেয়ে প্রিয়, পরাণের চেয়ে প্রিয়, একটা গান আছে না, আমি তোমার পরাণের চেয়ে প্রিয়, গানটা খুবই সুন্দর লাগে আমার কাছে। তো যাই হোক, পরাণের চেয়ে প্রিয়, এই পরাণ প্রিয়, এটাও কিন্তু আমাদের এখানে চেয়ে আছে, তারপর এটা কিন্তু পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপরে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। চলো সংজ্ঞাটা জানি, যে ষষ্ঠী তৎপুরুষ সমাস কি, পূর্ব পদে ষষ্ঠী বিভক্তির, যেমন র এর লোপ হয়ে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। পূর্ব পদে ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি কে কি কি, র এর, র এর, এগুলো যদি লোপ হয়ে সমাস হয় তাহলে হচ্ছে তৎপুরুষ সমাস হবে কি, ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন কি চায়ের বাগান, এটা হয়ে যাবে চা বাগান। রাজার পুত্র, রাজপুত্র। খেয়ার ঘাট, খেয়া ঘাট, ঠিক আছে। তার মানে কি র আছে, চায়ের, তারপরে রাজার, তারপরে খেয়ার, র আছে,
তার মানে বুঝতে পারছি কি এটা ষষ্ঠী বিভক্তি যুক্ত আছে এবং সেটা সমস্ত পদে যে লোপ পেয়েছে, তাই আমরা বুঝতে পারছি এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপরে দেখো অনুরূপভাবে ছাত্র সমাজ, দেশ সেবা, দিল্লির স্বর, বাদর নাচ, পাটক্ষেত, ছবিঘর, ঘোড়দৌড়, শ্বশুর বাড়ি, তারপর হচ্ছে বিড়াল ছানা ইত্যাদিও কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপরে দেখো যে কিছু বিশেষ আমাদের জানার কিছু কথা এখানে লিখেছে যে কি ষষ্ঠী তৎপুরুষ সমাসে কিন্তু রাজার স্থলে রাজ, পিতা মাতা ভ্রাতা স্থলে যথাক্রমে রাজার স্থলে রাজ এবং পিতা মাতা ভ্রাতা স্থলে যথাক্রমে পিতৃ মাতৃ ভ্রাতৃ হয়। তাহলে কি হবে তাহলে কিন্তু ষষ্ঠ তৎপুরুষ সমাস হবে, ষষ্ঠ তৎপুরুষ সমাস কিন্তু তখন হবে। যেমন কি গজনীর রাজা গজনী রাজ, এই যে এখানে কিন্তু রাজা কথাটা ছিল এটা রাজ হয়ে গেছে, তাহলে ষষ্ঠ তৎপুরুষ সমাসে কিন্তু রাজা থাকলে সেটা রাজ হয়ে যায়। তাহলে আমরা যদি আমাদের বহু নির্বাচনী প্রশ্নে যদি আমরা দেখি যে বলে যে গজনী রাজ এটি হচ্ছে কোন সমাস, তাহলে কিন্তু আমরা বুঝবো যে এটা রাজা ছিল, এটার ব্যাস বাক্যে গজনীর রাজা ছিল, রাজা থেকে রাজ হয়ে গেছে, তার মানে আমরা বুঝবো এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। একইভাবে রাজার পুত্র রাজপুত্র, পিতার ধন পিতৃধন, মাতার সেবা হচ্ছে মাতৃসেবা, এই যে মাতা ছিল সেটা মাতৃ হয়ে গেছে, রাজা ছিল সেটা রাজ হয়ে গেছে, পিতা ছিল সেটা পিতৃ হয়ে গেছে। তাহলে এরকম যদি আমরা পিতৃ মাতৃ ভ্রাতৃ তারপর হচ্ছে রাজা থেকে রাজ হয়ে গেছে এটা দেখি, তাহলে বুঝবো ষষ্ঠী তৎপুরুষ সমাসের এটা উদাহরণ। এখান থেকে আমাদের রাজার পুত্র রাজপুত্র মাতার সেবা মাতৃসেবাটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে কি যে পরপদে সহ তুল্য নিব প্রায় সহ প্রতিম এসব শব্দ থাকলেও ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। আচ্ছা, পরপদে যদি সহ তুল্য নিব প্রায় সহ প্রতিম এই শব্দগুলো থাকে তাহলে আমাদের কোন সমাস হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। যেমন পত্নীর সহ পত্নী সহ পত্নীর সহ সহ কথাটা আমরা পাচ্ছি, কন্যার সহ কন্যা সহ, প্রতিম সহ প্রতিম নিভ প্রায় এগুলো তুল্য, এগুলো থাকলে আমরা বুঝবো কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, এরপরে দেখো যে কালের কোনো অংশবোধক শব্দ পরে থাকলে তা পূর্বে বসে, যেমন অন্যের হচ্ছে পূর্বভাগ তাহলে পূর্বাহ্ন, তাহলে এখানে কিন্তু কালের অংশবোধক কিছু থাকলে সেটা কিন্তু আগে বসে যাবে, ঠিক আছে। এরপরে দেখো যে পরপদে রাজি গ্রাম বৃন্দ গণ যুদ্ধ প্রভৃতি হচ্ছে সমষ্টিবাচক শব্দ থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। এটা থাকলে কি হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। যেমন কি ছাত্রের বৃন্দ, ছাত্রের বৃন্দ, বৃন্দ আছে কথাটা, তাহলে বৃন্দ কথা থাকলে কি হবে? এটা কিন্তু তৎপুরুষ সমাস হবে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। গুণের গ্রাম, গুণের গ্রাম, তাহলে যে গ্রাম কথাটা আছে এই যে রাজি গ্রাম বৃন্দ গণ যুথ, তাহলে হচ্ছে হস্তির যুথ, তাহলে কি হস্তি যুথ, তাহলে এগুলো থাকলে কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়ে যাচ্ছে। আর এখান থেকে ইম্পর্টেন্ট পেলাম গুণের গ্রাম আর হস্তির যুথ, হস্তি যুথ, আর এখানে হচ্ছে অন্যের পূর্বভাগ পূর্বাহ্ন। এরপরে দেখো যে অর্ধ শব্দ পরপদ হলে অর্ধ শব্দ পরপদ হলে সমস্ত পদে তা পূর্বপদ হয়। দেখো এখানে কিন্তু পরপদে কি অর্ধ পাচ্ছি, আর এখানে সমস্ত পদে যে এই অর্ধটা কি হয়ে গেল প্রথমে চলে আসলো, ঠিক আছে। অন্য সময় কিন্তু আমরা দেখি কি পরপদটা পরপদেই থাকছে আর উত্তরপদটা পূর্বপদটা পূর্বপদেই থাকছে আর উত্তরপদ বা পরপদটা পরপদে থাকছে। কিন্তু যদি অর্ধ কথাটা থাকে, অর্ধ শব্দটা থাকে আমাদের ব্যাস বাক্যে এবং সেটি যদি পরপদে থাকছে তাহলে কিন্তু সেটা সমস্ত পদে যে পূর্বপদে চলে আসছে, এটা আমাদের ষষ্ঠী তৎপুরুষ সমাসের নিয়ম। এরপরে দেখো যে শিশু দুগ্ধ ইত্যাদি শব্দ পরে থাকলে, শিশু দুগ্ধ ইত্যাদি শব্দ পরে থাকলে স্ত্রীবাচক পূর্বপদ পুরুষবাচক হয়। যেমন কি মৃগের শিশু, ঠিক আছে, মৃগের শিশু মৃগ শিশু হয়ে গেল, তাহলে এখানে কি হলো স্ত্রীবাচক পূর্বপদটা সমস্ত পদের যে কিন্তু পুরুষবাচক হয়ে গেল। ছাগির দুগ্ধ, ঠিক আছে, তাহলে এটা কি সমস্ত পদে যে সেটা কি হয়ে গেল মেল হয়ে গেল, ফিমেল থেকে মেল মানে স্ত্রীবাচক থেকে পুরুষবাচক হয়ে গেল।
7 নম্বরে দেখো যে ব্যাস বাক্যে রাজা শব্দ পরে থাকলে সমস্ত পদে তা আগে আসে। ব্যাস বাক্যে, এই যে আমাদের ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যে যদি রাজা শব্দটা পরে থাকে, পূর্ব পদে নাই, পরে আছে পরপদ, এটা রাজা, তাহলে কি হচ্ছে, সেটা কিন্তু আগে চলে আসছে, রাজা থেকে এখানে আগে রাজ চলে আসছে, তাহলে রাজপথ, পথের রাজা রাজপথ, পথটা কিন্তু আগে বসেনি, পথটা উত্তর পদে বা পরপদে আছে, তাহলে রাজা শব্দটি যদি পরে থাকে সমস্ত পদে সেটা প্রথমে চলে আসবে। হাঁসের রাজা, এক্ষেত্রেও রাজা শব্দটা পরে আছে কিন্তু সমস্ত পদে যে প্রথমে চলে আসলো রাজহাঁস, তাহলে হাঁসের রাজা আমাদের সমস্ত বাক্য হবে রাজহাঁস, এবং এগুলো কোন তৎপুরুষ সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপরে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস, যেগুলো কোনো নিয়মের অধীনে পড়ে না, অন্য নিয়ম অন্যভাবে আমরা সমাসের গঠন দেখি, সেগুলো হচ্ছে কি অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন কি ঘোড়ার ডিম, মাটির মানুষ, হাতের পাঁচ, মামার বাড়ি, সাপের পা, মনের মানুষ, কলের গান ইত্যাদি। কিন্তু ভ্রাতার পুত্র কিন্তু আবার কি হবে? ভ্রাতুষ পুত্র, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ, বিশেষ নিয়মে এটা আমরা পাচ্ছি, এটা কোনো নিয়ম অনুসরণ করে না, আমরা যা যা নিয়ম এতক্ষণ পড়লাম সেগুলো থেকে এটা কোনো নিয়মে পড়বে না, তাই হচ্ছে এটা নিপাতনের সিদ্ধ। আর নিপাতনের সিদ্ধ এই ষষ্ঠী তৎপুরুষ সমাসটা কি, এই যে ভ্রাতার পুত্র ভ্রাতুষ পুত্র, তাহলে যেগুলো কিন্তু নিপাতনের সিদ্ধ থাকে বা যেগুলো হচ্ছে নিয়মের অধীনে পড়ে না, সেগুলো কিন্তু পরীক্ষায় অনেক এসে থাকে, তো সেগুলো আমাদের খুব ভালো করে মুখস্থ করে রাখতে হবে যে ভ্রাতার পুত্র এটা হচ্ছে ভ্রাতুষ পুত্র। আর এখানে আমাদের অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাসে আমরা পাচ্ছি ঘোড়ার ডিম, মাটির মানুষ, আরো পাচ্ছি হাতের পাঁচ, মামার বাড়ি, সাপের পা, মনের মানুষ, আর এখানে লাল রং দিয়ে যেগুলো লেখা হয়েছে সেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস কি, যে পূর্ব পদে সপ্তমী বিভক্তি, যেমন এ অ তে লোপ হয়ে যে সমাস হবে তাকে হচ্ছে কি সপ্তমী তৎপুরুষ সমাস বলে। এ অ তে, যেমন গাছে পাকা, গাছে, গাছের সাথে একটা কি আছে? এ যুক্ত আছে, গাছের সাথে একটা, গাছ শব্দের সাথে একটা এ যুক্ত আছে, গাছের সাথে একটা এ যুক্ত আছে, তাই হয়ে গেছে গাছে, গাছে পাকা, তাহলে কি হয়ে গেল? গাছ পাকা। দিবায় নিন্দ্রা, দিবা নিন্দ্রা, দিবায় এখানে অন্তস্থ অ বিভক্তি রয়েছে, যেটা সপ্তমী বিভক্তি, আর সেটা সমস্ত পদে যে লুপ্ত হয়ে গেছে বা ভ্যানিশ হয়ে গেছে, সেজন্য আমরা এটাকে বলবো সপ্তমী তৎপুরুষ সমাস। এরূপ বাকপটু, গোলা ভরা, তালকানা, অকাল মৃত্যু, বিশ্ববিখ্যাত, ভোজন পটু, দানবীর, তারপর হচ্ছে বাক্সবন্দি, বস্তা পচা, রাতকানা, তারপর মন মরা ইত্যাদিও কিন্তু একইভাবে গঠিত হবে। যেমন বিশ্ব বিখ্যাত, এটা কি হবে? বিশ্বে বিখ্যাত, বিশ্বে হবে। তারপরে কি দানবীর, দানে বীর, তারপরে কি হবে? রাতকানা, রাতে কানা। তাহলে এগুলো আমরা জানলাম এগুলোর কি ব্যাস বাক্য কি হবে। এরপরে দেখো সপ্তমী তৎপুরুষ সমাসে কোনো সময় ব্যাস বাক্যে পরপদ সমস্ত পদের পূর্বে আসে, যেমন পূর্বে ভূত, যে ভূতপূর্ব, পূর্বে অশ্রুত, অশ্রুত পূর্ব, পূর্বে অদৃষ্ট, অদৃষ্ট পূর্ব। তাহলে এখানে কি বলছে? পরপদে সমস্ত পদের পূর্বে আসে, পূর্বে আসে, পরপদ কি সমস্ত পদের, এখানে বলছে সপ্তমী তৎপুরুষ সমাসে কোনো সময় ব্যাস বাক্যে, এই যে আমাদের ব্যাস বাক্য, ঠিক আছে, এই ব্যাস বাক্যে কি হচ্ছে? ব্যাস বাক্যে পরপদের সমস্ত পদের পূর্বে আসে, পরপদ সমস্ত পদের পূর্বে আসে। যেমন এখানে মানে যেটা পরপদটা আছে এটা কি ব্যাস বাক্যে এসে পূর্বে চলে যাচ্ছে, এটাই বলা হচ্ছে। অর্থাৎ আগেও কিন্তু আমরা এরকম দেখেছি যে কি হয়, ব্যাস বাক্যে যেটা পূর্ব পদে আছে সেটা পরে পরপদে চলে যায়, আবার যেটা পরপদে আছে সেটা পূর্ব পদে চলে যায়। ঠিক এরকমটা এখানে হচ্ছে যে পূর্বে এই কথাটা প্রথমে আছে, সেটা কিন্তু সমস্ত পদে যে পরপদে বা উত্তর পদে চলে গেল, শেষে চলে গেল, ঠিক আছে। এই নিয়মও কিন্তু গঠিত হতে পারে সপ্তমী তৎপুরুষ সমাস। এরপরে নয় তৎপুরুষ সমাস। নয় মানে হচ্ছে কি না বাচক বুঝাবে, নয় হলে মনে রাখবে যেটা না বাচক বুঝাবে, নেগেটিভ বুঝাবে।
তাহলে কি বললো, না বাচক নয় ও অব্যয় না, নেই, নাই, নয়। দেখো এই চারটাকে কিন্তু কি করছে, নেগেটিভ বোঝাচ্ছে, যে না, নেই, নয়, নাই, এগুলো সবই বোঝাচ্ছে কি নেগেটিভ। নেগেটিভ হলে নয় ও তৎপুরুষ সমাস। তাহলে দেখো পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে নয় ও তৎপুরুষ সমাস বলে। তাহলে না, নেই, নয়, নাই এগুলো পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় সেই তৎপুরুষ সমাসকে আমরা বলছি নয় ও তৎপুরুষ সমাস। যেমন এই যে ন আচার কি হলো, অনাচার। ন কাতর, অকাতর। ঠিক আছে, এরূপ অনাদর, নাতি দীর্ঘ, নাতি খর্ব, অভাব, বেতাল ইত্যাদি কিন্তু নয় ও তৎপুরুষ সমাস। তাহলে কি বোঝাচ্ছি, এগুলো কিন্তু ন আচার মানে কি, যার আচার নেই। ঠিক আছে, যার আচার নেই বা যে আচার করতে জানে না, ভালো, যে অভদ্র। ঠিক আছে, কি বোঝাচ্ছে তাহলে, নেগেটিভ বোঝাচ্ছে। এজন্য আমরা বুঝবো কি এগুলো নয় ও তৎপুরুষ সমাস। এরপরে কি, খাঁটি বাংলায় অ, আ, না কিংবা অনা হয়। খাঁটি বাংলায় কি হচ্ছে, অ, আ, না, অ, আ, না কিংবা অনা হচ্ছে। যেমন নকাল, তাহলে এখানে কি হচ্ছে, অকাল, অ হচ্ছে। তারপর বা আকালও হতে পারে, অকালও হতে পারে, আবার আকালও হতে পারে। তদ্রূপ হচ্ছে আধোয়া, তারপর হচ্ছে নামঞ্জোর, অকেজো, অজানা, অচেনা, আলুনি, নাছোর, অনাবাদী, নাবালক ইত্যাদি। ঠিক আছে, এরপরে দেখো যে নয় ও তৎপুরুষ সমাস। নয় ও তৎপুরুষ সমাসের কিন্তু নাবাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে কিন্তু নয় ও তৎপুরুষ সমাস হতে পারে। যেমন কি হচ্ছে দেখো, অবিশ্বাস। অবিশ্বাস কি, ন বিশ্বাস, ন বিশ্বাস বা বিশ্বাসের অভাব যেখানে রয়েছে, অবিশ্বাস। তারপর হচ্ছে ন লৌকিক, তাহলে কি হয়ে যাচ্ছে, অলৌকিক। ন কেশা, অকেশা, মানে কি সবই কিন্তু এখানে নেগেটিভই বুঝাচ্ছে, নেতিবাচকই বুঝাচ্ছে। এখানে হচ্ছে অবিশ্বাস হচ্ছে কি, ন বিশ্বাস মানে কি বিশ্বাসের অভাব রয়েছে, অলৌকিক, ন লৌকিক। তারপর হচ্ছে অকেশা, ন কেশা। তারপর হচ্ছে অসুর, ন ন সুর। তারপর হচ্ছে অকাল, ন কাল। অঘাট, নঘাট। অঘাট হচ্ছে কি হচ্ছে, নঘাট, মানে বুঝাচ্ছে কি সবই নেগেটিভ বা নেতিবাচক বুঝাচ্ছে। আর অকেশা মানে কি, নকেশ, মানে যার কেশ নাই, অকেশা সে। কেশ মানে চুল, যার চুল নাই সে কি, অকেশা। এরূপ অমানুষ, অসঙ্গত, অভদ্র, অনন্য, অগম্য ইত্যাদি একইভাবে গঠিত হতে পারে। তো মূলত নয়ও আমরা মনে রাখবো যে এটা নেতিবাচক বা নেগেটিভ তৎপুরুষ সমাস। এখানে কিন্তু সবকিছু মানে ন, না, নেই, নয় এই কথাগুলো থাকবে। তাহলে আমরা বুঝবো। আর কি মানে আমরা দেখলেই বুঝবো যে অবিশ্বাস মানে কি, যেখানে অভাব রয়েছে, কিসের অভাব রয়েছে, বিশ্বাসের অভাব রয়েছে। যেখানে বিশ্বাস নাই তাহলে সেটাই অবিশ্বাস, তাহলে নাই থাকছে তার মানে কি, এটা নয় তৎপুরুষ সমাস। এরপরে দেখো যে উপপদ তৎপুরুষ সমাস, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়ে থাকে, কৃত প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। আর কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। এই লাইনটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, যে কৃদন্ত পদের সাথে ও কৃদন্ত পদের উপপদের সাথে যে সমাস হয়, কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হচ্ছে তাকে কিন্তু আমরা বলছি উপপদ তৎপুরুষ সমাস। এরপরে কি উদাহরণ, উদাহরণ দেখো যে জলে চড়ে যা, তাহলে হয়ে যাচ্ছে জলচর। জল দেয় যে, জলদ। পঙ্কে জন্মে যা, পঙ্কজ। এটা কিন্তু প্রায় অনেক পরীক্ষায় এসে থাকে যে পঙ্কে জন্মে যা, পঙ্কজ। এরপরে কি গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ। একইভাবে এখানে এগুলো ব্যাস বাক্য আমরা করতে পারবো। ছেলে ধরা, ধামা ধরা, পকেট মার, পাতা চাটা, হাড় ভাঙা, মাছি মারা, ছাড় পোকা, ঘর পোকা, বর্ণচোরা, গলা কাটা, পা চাটা, পাড়া বেড়ানি, ছা পোষা ইত্যাদি। আবার কি আরেকটা আছে কি, এখানে আমি উত্তর করে দিয়েছি তোমাদের, যে ইন্দ্র। ইন্দ্র হচ্ছে এখানে আমরা এটা ব্যাস বাক্যটা কি হবে, ইন্দ্রকে জয় করেছেন যে, ইন্দ্রজিৎ। ঠিক আছে, ইন্দ্রকে জয় করেছেন যে, সেটা হয়ে যাবে ইন্দ্রজিৎ। তাহলে একইভাবে আমরা এভাবে উপপদ তৎপুরুষ সমাস করতে পারবো। আর লাল রঙের লাইনগুলো বা শব্দগুলো, তোমার বাক্যগুলো তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে চলে আসি অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস দেখো সংজ্ঞাতে কি বলা হয়েছে, যে যে তৎপুরুষ সমাসে পূর্ব পদের দ্বিতীয়াদি বিভক্তির লোপ হয় না, পূর্ব পদের দ্বিতীয়াদি বিভক্তির লোপ হয় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন গায়ে পড়া,
এটা হয়ে যাচ্ছে কি গায়ে পড়া, গায়ে পড়াই আছে, এটা গায়ে পড়াই আছে। দেখো এখানে কিন্তু কোনো বিভক্তি লোপ পায়নি। একইভাবে ঘিয়ে ভাজা, কলে ছাটা, কলের গান, গরুর গাড়ি, একটা বিভক্তিও কিন্তু লোপ এখানে পায়নি। তাহলে আমরা বুঝবো যে এটা অলুক তৎপুরুষ সমাস। তারপরে কি দ্রষ্টব্য, দেখো যে গায়ে হলুদ, হাতে খড়ি প্রভৃতি সমস্ত পদে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যে গায়ে হলুদ এবং হাতে খড়ি এই দুইটা হচ্ছে আমাদের, এই দুইটা শব্দে আমরা আসলে গায়ে হলুদ বলতে কি হলুদকে বুঝি বা গাকে বুঝি না, গায়ে হলুদ বলতে আমরা একটা প্রোগ্রাম বা একটা অনুষ্ঠানকে বুঝি যেখানে হচ্ছে একটা হলুদের একটা উৎসব হয়। তাহলে এখানে আমরা গায়ে হলুদ এই কথাটাতে কিন্তু গাকেও এখানে বোঝাচ্ছে না, হলুদকেও বোঝাচ্ছে না, এখানে অন্য একটা প্রোগ্রামকে বোঝাচ্ছে, সম্পূর্ণ আলাদা একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। তাই আর হাতে খড়িও কিন্তু সেম, যে হাতে খড়ি বলতে কি আমরা হাতে বুঝাই নাকি খড়ি বুঝাই, হাতেও বুঝাই না খড়িও বুঝাই না, আমরা বুঝাই একটা অনুষ্ঠান যেখানে আসলে একটা বাচ্চার হচ্ছে হাতে খড়ি দেওয়া হয়, বলা হয় যে একটা অনুষ্ঠান করা হয় একটা বাচ্চার সৌজন্যে, একটা ছোট বাচ্চার সৌজন্যে। তাহলে এখানে কিন্তু আমরা বুঝলাম যে এখানে এই শব্দগুলো দ্বারা কিন্তু এই যেটা বলা হয়েছে যে শব্দগুলো আছে সেটার অর্থ না বুঝিয়ে অন্য কোনো সম্পূর্ণ আলাদা অর্থ বুঝাচ্ছে, তো কোনো একটা অনুষ্ঠানকে বুঝাচ্ছে। সুতরাং এগুলো কিন্তু অলুক তৎপুরুষ সমাস তখন হবে না, এখানে তখন হয়ে যাবে অলুক বহুব্রীহি সমাস। তাহলে বলা হচ্ছে যে গায়ে হলুদ, হাতে খড়ি এগুলো কিন্তু আসলে অলুক তৎপুরুষ সমাস না, এগুলো হচ্ছে অলুক বহুব্রীহি সমাস, অলুক বহুব্রীহি সমাস, এগুলো অলুক তৎপুরুষ সমাস না। কিন্তু এটা হচ্ছে কেন অলুক তৎপুরুষ সমাস হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ এখানে গায়ে হলুদ দ্বারা হচ্ছে গাকেও বোঝাচ্ছে না, হলুদকেও বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে এমন একটা অন্যরকম একটা অনুষ্ঠানকে। হাতে খড়িও সেম ভাবে হাতেও এখানে বোঝাচ্ছে না, খড়িকেও এখানে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে অন্য ধরনের একটা অনুষ্ঠানকে। তাহলে এখানে যেটা লেখা আছে তার থেকে ওইটা সম্পূর্ণ ভিন্নধর্মী অর্থকে প্রকাশ করছে। তাই এগুলো অলুক তৎপুরুষ সমাস না হয়ে যাবে অলুক বহুব্রীহি সমাস। এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে, এটা হয়ে যাবে অলুক বহুব্রীহি সমাস। ঠিক আছে, বুঝতে পারলাম আমরা? তো আজকে এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা তৎপুরুষ সমাস সম্পর্কে ডিটেলসে জেনেছি, যেগুলো আমাদের আসলে পাঠ্য বইয়ে ছিল। তো আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা ভালো থাকবে। পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা সমাসের বাকিগুলো পড়ে নিব। তো ভালো থাকো এবং আমাদের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।